হ্যালো এসএসসি, আশা করি আমরা সকলে ভালো আছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর অর্থাৎ রসায়ন বইয়ে নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় পর্যায় সারণী হতে পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম, বিভিন্ন গ্রুপে মৌলের নামসমূহ এবং পর্যায়ভিত্তিক ধর্ম এবং পর্যায়ভিত্তিক ধর্মের দাতব ধর্ম, অদাতব ধর্ম এবং পারমাণবিক আকার এবং ব্যাসার্ধ নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তো পর্যায় সারণী সম্পর্কে আমরা আরেকটি ভিডিও আমাদের চ্যানেলে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আজকে আমাদের এই লেকচারটুকু আমাদের সাথে থাকুন। তো প্রথমেই আসি পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম নিয়ে। তো পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম নিয়ে জানতে হলে আমরা আমাদের পাঠ্য বইয়ের মধ্যে 3টি ব্যতিক্রম দেখতে পাই, যেখানে কিনা বলা হয়েছে যে হাইড্রোজেনের অবস্থান, তারপর হচ্ছে হিলিয়ামের অবস্থান এবং যে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট যে পর্যায় সারণীর যে দুটি সারি নিচে দেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে। তো আমরা একটু জানার চেষ্টা করি। প্রথমত হচ্ছে হাইড্রোজেনের অবস্থান। তো হাইড্রোজেনের অবস্থান সম্পর্কে আমরা যদি তার ইলেকট্রন বিন্যাস আগে একটু দেখার চেষ্টা করি। হাইড্রোজেন হচ্ছে পারমাণবিক সংখ্যা 1 অর্থাৎ 1s1। তার সর্বশেষ কক্ষপথে কিন্তু একটি ইলেকট্রন আছে এবং তার কক্ষপথ সংখ্যা হচ্ছে 1। এই যে তার কক্ষপথ সংখ্যা 1 এবং ওই 1 নম্বর কক্ষপথেই একটি মাত্র ইলেকট্রন আছে। তো হাইড্রোজেনের এই যে একটি মাত্র ইলেকট্রন আছে, সেটা হচ্ছে গিয়ে মূলত হাইড্রোজেন একটা অধাতু এবং একটা ধনাত্মক, তীব্র ধনাত্মক মৌল। তো সেই জন্য তাকে 1 নম্বর স্থানে দেওয়া হয়েছে। তো হাইড্রোজেনের যে সর্বশেষ কক্ষপথে s অরবিটালে একটি ইলেকট্রন গিয়েছে। হাইড্রোজেন হচ্ছে একটা অধাতু এবং সেটার অবস্থান দেওয়া হয়েছে গ্রুপ 1 এর মধ্যে। তো গ্রুপ 1 হচ্ছে মূলত তীব্র ধনাত্মক মৌল। কেন তীব্র ধনাত্মক মৌল? কারণ তারা কি করে, তারা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে, অর্থাৎ তাদের সর্বশেষ শক্তি স্তরের যে ইলেকট্রন সংখ্যাটা বা ইলেকট্রনটা, সেটা কিন্তু সে ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে। এই জন্য সেটা তীব্র ধনাত্মক মৌল গ্রুপ 1 এতে স্থান দেওয়া হয়েছে। তবে এ সম্পর্কে বিতর্কিত আছে যে আমরা পর্যায় সারণীর এই যে আমরা উপরে লিখে রেখেছি, এগুলো অবশ্যই আপনাদেরকে বলবো। পর্যায় সারণীর যে গ্রুপ 17 রয়েছে, এই গ্রুপ 17তে হ্যালোজেন মৌলগুলো আছে। তো হ্যালোজেন মৌলগুলোর মধ্যে আমরা যদি প্রথমটা ফ্লুরিন একটু দেখার চেষ্টা করি, 9 নম্বর পারমাণবিক সংখ্যাধারী মৌল 1s2 2s2 2p 4 5 অর্থাৎ 5 7 2। হ্যাঁ, এই যে 9টি ইলেকট্রন আমরা বন্টন করে নিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বর প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন এবং দ্বিতীয় কক্ষপথে হচ্ছে তার 7টি ইলেকট্রন। কিন্তু দ্বিতীয় কক্ষপথে আরেকটি ইলেকট্রন নেওয়ার জন্য সে কি চাইবে, কারো কাছ থেকে ইলেকট্রন নেওয়ার জন্য চাইবে। তো আমরা যদি সেই ফর্মুলাটা আমরা যদি হাইড্রোজেনের ক্ষেত্রে দেখি, হাইড্রোজেনেও কিন্তু তার কক্ষপথে একটি ইলেকট্রন আছে। আমরা জানি s অরবিটালে সর্বোচ্চ 2টি যেতে পারে। চাইলে হাইড্রোজেনও ওই গ্রুপ 17 যে মৌলগুলো আছে তাদের ধর্ম বা ইলেকট্রন যে গ্রহণ করার যে প্রবণতাটা, সেটাও সে রাখতে পারে। কিন্তু সেটা না হয়ে তার অবস্থানটা মানে 17তে না দিয়ে হ্যালোজেন যে মৌলগুলো আছে, হ্যালোজেন মৌলগুলোর মতো তারও বৈশিষ্ট্য কিন্তু আছে, কিন্তু হ্যালোজেনের গ্রুপে তার অবস্থান না দিয়ে সেটাকে গ্রুপ 1 এ দেওয়া হয়েছে। তার কারণ কি? কারণ অধিকাংশ বৈশিষ্ট্যই কিন্তু যে গ্রুপ 1 এর সাথে মিলে গেছে। এই জন্য কিন্তু হাইড্রোজেনের অবস্থান পর্যায় সারণীর গ্রুপ 1 এ দেওয়া হয়েছে। আপনাদের বইয়ে আছে খুব সুন্দরভাবে, সেটা অবশ্যই পড়বেন। যতই আমরা সহজলভ্য কিংবা বোঝার জন্য আমরা ইউটিউবে ক্লাস করি না কেন, তারপরেও আমরা আমাদের বই ভালোভাবে পড়বো, যাতে আমরা নিজেদের মতো করে নলেজ গেইন করতে পারি। হয়তো কোনো কনসেপ্ট আমরা বুঝি না, তখন হয়তো আমরা ইউটিউবে সার্চ দিয়ে সেটা বুঝে নিতে পারি, কিন্তু দিন শেষে আপনাকেই পড়তে হবে। আউটপুট আপনাকে, মানে আপনি যত ইনপুট করতে পারবেন, আউটপুট আপনি তত ভালো দিতে পারবেন। তো এই জন্য আপনারা অবশ্যই পড়বেন সেগুলা। শুধু অনলাইন ক্লাস করলে হবে না বা অনলাইনে আপনারা ভিডিও দেখলে হবে না। যাই হোক,
তারপরে হচ্ছে গিয়ে হিলিয়ামের অবস্থান। তো হিলিয়াম হচ্ছে একটা নিষ্ক্রিয় মৌল। তো আমরা যদি দেখি পর্যায় সারণীর দ্বিতীয় যে মৌলটি সেটা হচ্ছে হিলিয়াম, এবং এই হিলিয়ামের মধ্যে তার দুটি পারমাণবিক সংখ্যা, তার যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2। ঠিক তেমনি ভাবে ক্ষার ধাতু সমূহ যেগুলো আছে আমরা যদি দেখি যে পর্যায় সারণীর 2 নম্বর যে মৌলগুলো আছে, সেই 2 নম্বর মৌলগুলো যদি আমরা একটু তাকাই দেখি, ম্যাগনেসিয়াম যে আছে সেও কিন্তু হচ্ছে পর্যায় সারণীর 2 নং মৌল। সেটার দিকে যদি একটু আমরা তাকাই, তার ইলেকট্রন বিন্যাস যদি করি, এই যে সর্বশেষ কক্ষপথে কিন্তু এস অরবিটালে গিয়েছে এবং দুটি ইলেকট্রন আছে। তার মানে গ্রুপ 2 এর সাথে তার বৈশিষ্ট্য কিন্তু মিল আছে, অর্থাৎ হিলিয়ামের কিন্তু গ্রুপ 2 এর যে মৌলগুলো আছে তাদের সাথে কিন্তু তার বৈশিষ্ট্য মিল আছে। অতএব আমরা বলতে পারি যে হিলিয়াম 2 নম্বর যে মৌলগুলো আছে সেগুলোর সাথে থাকার কথা, কিন্তু তা না হয়ে তাকে গ্রুপ 18-তে দেওয়া হয়েছে। গ্রুপ 18-তে দেওয়া হয়েছে তার কারণ কি? তো তার কারণ হইছে আমরা যে হিলিয়ামের যে কক্ষপথ আছে, অর্থাৎ একটি কক্ষপথ, এবং একটি কক্ষপথে সর্বোচ্চ 2টি যায় এবং 2টি আছে। রাসায়নিকভাবে কিন্তু সে নিষ্ক্রিয়তার ধর্ম পালন করে। কেন পালন করে? কারণ তার সর্বশেষ ইলেকট্রন গুলো দ্বারা পূর্ণ আছে, সর্বশেষ শক্তিস্তর গুলো ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে, বিদায় সেই হিলিয়ামটা নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় যে মৌলগুলো আছে, অর্থাৎ গ্রুপ 18-তে তার স্থান দেওয়া হয়েছে। 2 এর বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও বা পর্যায় সারণীর যে নিয়ম অনুযায়ী 2টি ইলেকট্রন থাকলেও গ্রুপ 2 এর মধ্যে তার কিন্তু স্থান হয়নি, সে কিন্তু 18-তে স্থান পেয়েছে, গ্রুপ 18-তে স্থান পেয়েছে। এটা হচ্ছে একটা ব্যতিক্রম, যেটা মূলত হচ্ছে গিয়ে হিলিয়ামের। এবং আরেকটি হচ্ছে যে পর্যায় সারণীর নিচে আপনারা দেখবেন তো ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট, এই দুটি সারি আছে, যা কিনা না পর্যায় সারণীর আমরা যদি দেখি পর্যায় 6-এ এবং গ্রুপ হচ্ছে 3-এ, আবার অ্যাক্টিনাইট হচ্ছে গিয়া পর্যায় 7-এ এবং গ্রুপ হচ্ছে 3-এ, এদের কিন্তু অবস্থান। তো এই মৌলগুলো যদি পর্যায় সারণীর মাঝে দেওয়া হতো তাহলে কিন্তু পর্যায় সারণীর সৌন্দর্যটা নষ্ট হয়ে যেত, বিধায় এগুলাকে পর্যায় সারণীর একদম নিচের দিকে খুব সুন্দরভাবে সারি করে দেওয়া হয়েছে। এগুলাই হচ্ছে মূলত পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম। এবার আমরা পর্যায় সারণীর যে বিভিন্ন অনেকগুলো 118টি মৌল আছে, তো এই 118টি মৌলের মধ্যে থেকে আমরা কিছু কিছু মৌল আছে যেগুলার নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে এবং প্রকৃতিতে সেগুলাকে ওই বৈশিষ্ট্য অনুযায়ী পাওয়া যায়, সেগুলাই সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম যে গ্রুপ 1-এ যে মৌলগুলো রয়েছে, আমি একটু নাম উল্লেখ করছি। যেহেতু হাইড্রোজেন গ্রুপ 1-এ রয়েছে, এই জন্য হাইড্রোজেন সহ হচ্ছে 7টি মৌল গ্রুপ 1-এ আছে, এবং হাইড্রোজেন ছাড়া যদি আমরা হিসাব করি তাহলে 6টি মৌল আছে। তো এই যে লিথিয়াম হচ্ছে 3 নম্বর মৌল, ঠিক আছে। লিথিয়াম, তারপর হচ্ছে গিয়ে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই মৌলগুলো হচ্ছে পর্যায় সারণীর গ্রুপ 1-এ অবস্থান, এবং এদেরকে বলা হয়েছে ক্ষার ধাতু। কেন ক্ষার ধাতু বলা হয়েছে? কারণ এরা পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ক্ষারীয় পদার্থ উৎপন্ন করে। অর্থাৎ আমরা যদি একটু দেখি যে সোডিয়াম দিয়ে একটু দেখার চেষ্টা করি, আমরা সোডিয়ামের সাথে যদি আমরা পানি নেই, অর্থাৎ এই যে সোডিয়াম নিলাম আমরা, দুটি সোডিয়াম নিলাম এবং এখানে আমরা পানি নিলাম, ঠিক আছে, পানি 2 অণু এবং সোডিয়ামও 2। তো এটা দিয়ে যদি আমরা বিক্রিয়া করি তাহলে দেখা যাচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয় এবং তার সাথে হাইড্রোজেন তৈরি হয় 4টি। হ্যাঁ, এই যে আমাদের এটা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, ঠিক আছে, এটা দিয়ে বুঝাইলাম আমরা যে গ্যাস উৎপন্ন হচ্ছে। তো এটা হচ্ছে ক্ষার জাতীয় পদার্থ বা ক্ষারীয় পদার্থ, আর এটা হচ্ছে গ্যাস, ঠিক আছে। তো এই যে গ্রুপ 1-এর যে ধাতুগুলো আছে বা মৌলগুলো আছে
তারা পানির সাথে বিক্রিয়া করে এভাবে ক্ষারীয় পদার্থ উৎপন্ন করে, এই জন্য তাদেরকে ক্ষার ধাতু হিসাবে বলা হয়েছে। আপনাদের পরীক্ষাতে আছে, দেখবেন তো লেখা আছে যে এল অ্যালকাইল, ঠিক আছে, এটা আপনারা দেখবেন। তো এগুলো এমসিকিউ এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং জ্ঞানমূলকের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা এগুলো ভালো করে পড়বেন যে নিচের কোনটি অ্যালকালি মেটাল, এইরকম ভাবে প্রশ্ন করতে পারে। যাই হোক, তো এইভাবে কিন্তু পর্যায়ক্রমের প্রত্যেকটি, আপনার পটাশিয়ামও দেখতে পারেন এইভাবে, পটাশিয়ামও কিন্তু পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে, এইভাবে কিন্তু এগুলা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার ধাতু উৎপন্ন করে। তো এটা আমরা বুঝতে পারলাম যে গ্রুপ 1 এবং তাদের ইলেকট্রন বিন্যাস যদি আপনি করেন, যেমন লিথিয়াম, লিথিয়াম হচ্ছে 3, অর্থাৎ 1s2 2s1, তারপর হচ্ছে সোডিয়াম হচ্ছে 11, সোডিয়ামে যদি আপনারা ইলেকট্রন বিন্যাস করেন 1s2 2s2, তারপর কি 2p6 এবং 3s1, তারপর হচ্ছে আপনি যদি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করেন 19 নম্বর, তো 1s2 2s2 2p6 3s 3s2 3p6, তাহলে কত হলো 10 18 এবং 4s1, অর্থাৎ তাদের যে সর্বশেষ যে কক্ষপথের যে ইলেকট্রন সংখ্যা সেগুলো কিন্তু আপনারা 1 পাবেন, ঠিক আছে। এই যে পর্যায়ক্রমে যে এক এক আমরা পড়েছিলাম পর্যায় সারণীর যে বিগত লেকচার আছে সেখানে আমরা পড়েছিলাম যে একই যে গ্রুপধারী যে মৌলগুলো আছে তারা মূলত তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, মানে একই বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, ঠিক আছে। কিন্তু পর্যায়ের মধ্যে হয়তো একটু ব্যবধান থাকে, কিন্তু গ্রুপগুলোর মধ্যে একই বৈশিষ্ট্য দেখা যায়। যেমন আমরা এখানে এই যে আপনি যদি এগুলোর ইলেকট্রন বিন্যাস যদি করেন এইভাবে কিন্তু তাদের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন করে পাবেন, ঠিক আছে। তো এই জন্য এই যে সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে এটাই তো হচ্ছে তার গ্রুপ নম্বর। আমরা তো জানলাম যে গ্রুপ এবং পর্যায় নির্ণয়ের থেকে আমরা সেটা জানি, তো এইভাবে কিন্তু আমরা বুঝতে পারি। আচ্ছা, তারপর পরবর্তীতে হচ্ছে গিয়ে মৃৎক্ষার। তো আমরা জানি মৃৎ মানে হচ্ছে মাটি বা মৃৎশিল্প, মাটি আমরা জানি মাটি দিয়ে যে শিল্প তৈরি করা হয়। তো মৃৎক্ষার মানে কি, অর্থাৎ এই সমস্ত যে মৌলগুলো আছে, অর্থাৎ গ্রুপ 2 এর মধ্যে 6টি মৌল আছে, 6টি মৌল আছে এবং এই 6টি মৌল হচ্ছে এই যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম, বেরিয়াম এবং রুডিয়াম। তো এই যে রুবিডিয়াম, এই যে মানে মৌলগুলো আছে, এই 6টি মৌলকে মৃৎক্ষার ধাতু বলা হয়। তো এই 6টি মৌল হচ্ছে গিয়ে প্রকৃতিতে ওই ধাতু সহ কার হিসাবে কিছু উপাদান পাওয়া যায় কিংবা পদার্থ পাওয়া যায়, এজন্য তাদেরকে মৃৎক্ষার বলা হয়েছে, ঠিক আছে। আপনারা খুব সুন্দরভাবে এগুলো পড়বেন এবং এই যে তাদের যে নাম আছে অ্যালকালি মেটাল, এগুলোও কিন্তু আপনারা জানবেন, এগুলো এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে যে মুদ্রা ধাতু। তো পর্যায় সারণী আছে আপনাদের বইয়ে, আপনারা পর্যায় সারণী বইটা অবশ্যই ভালো করে পড়বেন এবং 1 থেকে একদম 30 পর্যন্ত যে মৌলগুলো আছে তাদের পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর এবং তাদের যে ধর্ম, হ্যাঁ, সেগুলো সম্পর্কে একটু জেনে নেবেন ভালোভাবে। এগুলো জানলে এই পার্ট থেকে আপনাদের যাই সৃজনশীল আসুক না কেন সেগুলা উত্তর দিতে আপনাদের সহজ হবে। কারণ এই যে ইলেকট্রন বিন্যাস বলুন, তারপর এই যে মৌলগুলোর যে বৈশিষ্ট্য, এগুলো যদি ভালোভাবে জানেন, এগুলো আপনারা এই যে পরবর্তীতে যে পর্যায়ভিত্তিক যে ধর্ম আছে সেটা কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো গ্রুপ মুদ্রা ধাতু হচ্ছে গিয়ে গ্রুপ 11তে এই 4টি মৌল আছে, এই 4টি মৌল হচ্ছে আমাদের মুদ্রা ধাতু। প্রাচীনকালে মূলত এই 3টি নিয়ে কিন্তু আমাদের মুদ্রা তৈরি করা হতো, কিন্তু পরবর্তীতে এই যে রন্টজেনিয়াম যেটা আছে সেটা দিয়েও কিন্তু তৈরি করা হয়েছে, অর্থাৎ আমরা মোট কিন্তু 4টি পাই, অর্থাৎ 4টি যে ধাতু আছে বা সে মৌল আছে সেগুলো কিন্তু মুদ্রা ধাতু বলা হয়েছে। সেটা হচ্ছে কপার, সিলভার, গোল্ড এবং রন্টজেনিয়াম যেটা, সেটা বুঝা গেল। এই 4টি হচ্ছে আমাদের মুদ্রা ধাতু, এগুলো আমরা মনে রাখতে পারি কারণ এমসিকিউ আসতে পারে নিচের কোনটি মুদ্রা ধাতু এরকম বলে দিতে পারে। তারপরে হচ্ছে হ্যালোজেন, যেটা হচ্ছে পর্যায় সারণী গ্রুপ 17তে অবস্থান। এই যে 6টি মৌল আছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাক্টিসনাইট এবং টেনেস্টাইন, এই যে এগুলা হচ্ছে গিয়ে মূলত পর্যায় সারণীর এই 6টি মৌলকে হ্যালোজেন মৌল বলা হয়। কেন হ্যালোজেন মৌল বলা হয়? এগুলা হচ্ছে গিয়ে হ্যালোজেন মানে হচ্ছে লবণ উৎপন্নকারী পদার্থ, হ্যালোজেন অর্থ হচ্ছে লবণ উৎপন্নকারী পদার্থ, ঠিক আছে, লবণ উৎপন্নকারী, অর্থাৎ আপনারা সমুদ্রে এই যে হ্যালোজেন মানে সমুদ্রে আপনারা এগুলা পেতে পারেন বেশিরভাগ, ঠিক আছে। আরেকটা জিনিস বলে রাখি, এই যে হ্যালোজেন মৌলগুলো আছে গ্রুপ 17, তো
তো এরা কিন্তু হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা মৌল, ঠিক আছে। এরা হচ্ছে মারাত্মক তড়িৎ ঋণাত্মকতাধারী মৌল। কেন বলছি? কারণ এই যে ফ্লুরিন আপনি যদি দেখেন 9 নম্বর, তার যদি ইলেকট্রন বিন্যাস আপনি করুন 1s2 2s2 2p5, আবার আপনি যদি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করেন 1s2 2s2 2p6, ঠিক আছে, তারপর হচ্ছে 3s2 3p5, ঠিক আছে। তারপরে এইভাবে যদি ব্রোমিন, আয়োডিন বা বাকিগুলা মৌল যদি আপনি করেন, তাদের যে সর্বশেষ শক্তি স্তর, যেমন এই জায়গাতে দুটি, তার সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 2 নম্বর শক্তি স্তর, যেখানে 7টি ইলেকট্রন আছে। আবার 3 নম্বর শক্তি স্তরে গিয়েছে ক্লোরিন, সেখানেও 7টি ইলেকট্রন আছে। তো আমরা যদি দেখি, আমরা জানি যে পর্যায় সারণীতে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন যায় এবং তারপরে কক্ষপথে 8টি ইলেকট্রন যায়, তাহলে এই জায়গায় আছে 7টি। তো তার যে রাসায়নিকভাবে স্থিতিশীলতা অর্জন করার জন্য বা নিষ্ক্রিয়তা লাভ করার জন্য সে চাইবে যে একটি ইলেকট্রন সে গ্রহণ করতে। এই জন্য যে জায়গায় সে ইলেকট্রন এভাবে মুক্ত ইলেকট্রন পাবে, সে কিন্তু তাড়াতাড়ি খুবই গ্রহণ করে নেবে। বা বন্ধনের যে ইলেকট্রন গুলো আছে, বন্ধন বা যৌগ যখন গঠন করবে, ওই বন্ধনের ইলেকট্রন গুলো নিজের দিকে টেনে নেওয়ার প্রবণতা এই সমস্ত মৌলের বেশি থাকে। অর্থাৎ হেলোজেন যে গ্রুপ 17 যে মৌল আছে, তাদের মধ্যে এই ধরনের বৈশিষ্ট্যটা বেশি লক্ষ্য করা যায়। তো এটা হচ্ছে গিয়ে হেলোজেন মৌল, আপনারা খুব সুন্দরভাবে পড়ে নেবেন। এবং আরেকটা জিনিস বলি, যে হেলোজেন মৌলগুলো কিন্তু দ্বিত হয়। দ্বিত বলতে কি বুঝাইছে? দ্বিপরমাণুক বিশিষ্ট হয়, দ্বিপরমাণুক হয়, অর্থাৎ Cl2F2, ঠিক আছে, Br2I2। কারণ সিঙ্গেল এগুলো আমরা প্রকৃতিতে এগুলো আমরা পাবো না। এগুলা সবসময় এভাবে নিজেদের মধ্যে করে বন্ড হিসাবে কিন্তু থাকে, ঠিক আছে। এটা কিন্তু আমরা মনে রাখবো। ওকে, তারপর আমরা নিজেদের মধ্যে কিন্তু তারা এরকম ভাবে মানে যে ক্লোরিন কিংবা যে আয়োডিন যেগুলো আছে, সেগুলো নিজেদের মধ্যে কিন্তু বন্ড করে, অর্থাৎ দ্বিপরমাণু গঠন করে। এটা মনে রাখবো আমরা। আর এরপরে হচ্ছে গিয়ে যে নিষ্ক্রিয় মৌল গ্রুপ পর্যায় সারণী গ্রুপ 18 যে মৌলগুলো আছে, তাদেরকে কিন্তু কি বলে? তাদেরকে কিন্তু নিষ্ক্রিয় মৌল বলে বা নোবেল গ্যাস বলে, ঠিক আছে। নোবেল গ্যাসও কিন্তু বলা হয়, এটা আমরা মনে রাখবো। এবং কেন তাদেরকে নোবেল গ্যাস বলা হয় বা নিষ্ক্রিয় বলা হয়? কারণ তাদের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখি, তার আগে আমরা একটু জেনে নেই কোন কোন মৌলগুলো আছে। পর্যায় সারণীতে গ্রুপ 18 7টি মৌল আছে: হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এবং অর্গানেসন। এই অর্গানেসন হচ্ছে পর্যায় সারণীর একদম সর্বশেষ মৌল, যা পারমাণবিক সংখ্যা হচ্ছে 118। এই যে 7টি মৌল আছে, এগুলো হচ্ছে রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। কেন নিষ্ক্রিয়? কারণ তাদের যে ইলেকট্রন বিন্যাসই হচ্ছে তার প্রধান কারণ তাদের ইলেকট্রন বিন্যাস হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, বিধে তারা কিন্তু রাসায়নিকভাবে বিক্রিয়া করতে পারে না বা রাসায়নিকভাবে বিক্রিয়া দেখায় না। এই জন্য কিন্তু তারা নিষ্ক্রিয় এবং তারা হচ্ছে নিষ্ক্রিয় মৌল। বুঝা গেল? এগুলো আমরা জানবো। তো এই যে হিলিয়াম হচ্ছে 2, 1s2, তারপর নিয়ন হচ্ছে 10, 1s2 2s2 2p6, ঠিক আছে। এই যে দ্বিতীয় কক্ষপথ কিন্তু 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে। আবার আপনি যদি আর্গন দেখেন, আর্গন হচ্ছে 18, 1s2 2s2 2p6 3s2 3p6, অর্থাৎ আর্গনের তৃতীয় কক্ষপথ এভাবে পূর্ণ। ঠিক তেমনি ভাবে ক্রিপ্টন যেভাবে আছে 36, আপনারা দেখবেন। হ্যাঁ, এটারও ইলেকট্রন বিন্যাস যদি আপনারা করেন, তাহলে কিন্তু এইভাবে তার অষ্টক কিন্তু পূর্ণ পাবেন। অর্থাৎ এখানে 2 8 8 2 8, অর্থাৎ তৃতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন আছে, মানে অষ্টক পূর্ণ আছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এগুলা কিন্তু রাসায়নিক ভাবে তাদের ইলেকট্রন বিন্যাস গুলার কারণেই কিন্তু তারা রাসায়নিক ভাবে নিষ্ক্রিয় মৌল হয়ে থাকে। এবার আমরা অবস্থান্তর মৌল সম্পর্কে একটু জানার চেষ্টা করি। তো অবস্থান্তর মৌল বলছে যে পর্যায় সারণীর 3 থেকে 12 পর্যন্ত, অর্থাৎ গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত আপনারা পর্যায় সারণী বের করবেন, বের করে অবশ্যই পড়বেন। তো পর্যায় সারণীর যে গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত যে মৌল সমূহ আছে, সেগুলোদেরকে মূলত অবস্থান্তর মৌল বলা হয়েছে, ঠিক আছে। তো এই যে অবস্থান্তর মৌল সম্পর্কে বইয়ে বলা আছে যে এরা রঙিন যৌগ গঠন করে এবং প্রভাবক হিসাবে কাজ করে। এই যে রঙিন যৌগ কিভাবে গঠন করে, কিভাবে প্রভাবক হিসাবে কাজ করে, উচ্চতর শ্রেণীতে এগুলো কিন্তু খুব ভালোভাবে বলা আছে। আমাদের বইয়ে শুধু এতটুকুই বলা আছে যে পর্যায় সারণীর
3 থেকে 12 পর্যন্ত মৌল সমূহগুলো হচ্ছে অবস্থান্তর মৌল, ঠিক আছে। এবং এগুলো রঙিন যৌগ গঠন করে। কেন? কারণ এই যে অবস্থান্তর মৌলগুলো আছে তাদের যে শক্তি স্তরে ইলেকট্রন গুলো, এই ইলেকট্রন গুলোর কারণ দাপান্তরিত হয়। দাপান্তরিত বলতে কি, এক শক্তি স্তরে থেকে অন্য শক্তি স্তরে যে যাওয়ার প্রক্রিয়া, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর, এগুলোতে যাওয়ার কারণে তাদের যে ইলেকট্রনের যে বিচ্ছুরণ হয়, এই বিচ্ছুরণ রশ্মি দিয়ে কিন্তু আমরা প্রিজমের মধ্যে ফেললে বিভিন্ন ধরনের রঙিন বর্ণালী দেখতে পাই। এবং এই যে এগুলো রঙিন যৌগ গঠন করে, এটা হচ্ছে তার একটা বৈশিষ্ট্য এবং প্রভাবক হিসাবে কাজ করে। প্রভাবক মানে হচ্ছে একটা বিক্রিয়াতে যে সমস্ত পদার্থ উপস্থিত থেকে মনে করেন বিক্রিয়ার হারকে দ্রুত গতিতে সম্পন্ন করে, বা বিক্রিয়ার হারকে বা বিক্রিয়ার বেগকে বৃদ্ধি করে, সেগুলো হচ্ছে প্রভাবক। কিন্তু তারা কিন্তু রাসায়নিকভাবে নিষ্ক্রিয় থাকে, তারা কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করে না, শুধুমাত্র বিক্রিয়াকে দ্রুত গতিতে নেওয়ার জন্য কাজ করে। যেমন নিকেল হচ্ছে একটা জৈব প্রভাবক। আমরা যখন কিনা না রসায়ন বইয়ের যে জীবাশ্ম বা খনিজ সম্পদের যে একটা পাঠ আছে, সম্ভবত একাদশ অধ্যায়, এই একাদশ অধ্যায়ে কিন্তু আমরা এই যে নিকেল প্রভাবকের কাজ দেখতে পারবো। তো আশা করি আপনারা এতটুকু জানলেই হবে, কেননা জ্ঞান অবস্থান্তর মূল্য থেকে প্রশ্ন থাকতে পারে যে নিচের কোন পর্যায় সারণীর কোন মৌল সমূহ গুলো রঙিন যৌগ গঠন করে, এমসিকিউ আকারে এইভাবেও কিন্তু থাকতে পারে। তো আমরা এটা বুঝলাম। এবার আমরা পর্যায় সারণীর যে পর্যায়ভিত্তিক ধর্ম, ধাতব ধর্ম, অধাতব ধর্ম এবং পারমাণবিক আকার এবং ব্যাসার্ধ, এগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো এই যে পর্যায় সারণী যে আছে, 118টি মৌল আছে পর্যায় সারণীতে আমরা জানি। এবং এই পর্যায় সারণীর যে মৌলগুলো আছে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে, আপনারা অবশ্যই তো পর্যায় সারণী দেখবেন, খুব সুন্দরভাবে কিন্তু কি আছে, এভাবে গ্রুপ এবং পর্যায় আকারে বিন্যস্ত আছে, ঠিক আছে। পর্যায় সারণীতে এভাবে গ্রুপ এবং পর্যায় অনুসারে খুব সুন্দরভাবে বিন্যস্ত আছে। যেমন এগুলোদেরকে বলা হয়েছে গ্রুপ, ঠিক আছে। আর এদিকে এগুলোকে বলা হয়েছে পর্যায়। এইভাবে কয়টি পর্যায় আছে আমরা জানি। এভাবে কিন্তু আমরা জানতে পারি যে 7টি পর্যায় আছে, ঠিক আছে। আর এদিকে কিন্তু এইভাবে গ্রুপ 1 1 2 3 এইভাবে করে কিন্তু 18টি পর্যন্ত আছে। তো এই যে পর্যায়ভিত্তিক ধর্মটা কি, তো এই পর্যায়ভিত্তিক ধর্মটা হয়েছে যে আপনি এইভাবে পর্যায়ক্রমে যে 118টি মৌল আছে, পর্যায়ক্রমে প্রত্যেকটি মৌলের কিন্তু কি হয়, পর্যায়ভিত্তিক কিছু ধর্ম পরিবর্তিত হয়। এই জন্য এই পর্যায় সারণীতে মৌলসমূহের যে পর্যায়ভিত্তিক যে ধর্মটা পরিবর্তন হয়, সেটাই মূলত হচ্ছে পর্যায়ভিত্তিক ধর্ম। তো আমরা প্রথমে একটু চেষ্টা করি ধাতব ধর্ম সম্পর্কে একটু জানার জন্য। তো আমরা অবশ্যই নিম্নস্তর যে শ্রেণী আছে সেগুলোতে আমরা পড়ে এসেছি ধাতব ধর্ম কি, বা ধাতু কি, ধাতব ধর্ম কি, এগুলো কিন্তু আমরা পড়ে এসেছি। তো ধাতব ধর্ম বলতে বুঝাইতেছে কোনো একটা মৌল যদি কি করে শব্দ করে, তারপর হচ্ছে গিয়ে কোনো একটা মৌল যদি চকচক করে বিদ্যুৎ পরিবহন করে, তাহলে কিন্তু সে ধাতব ধর্ম হওয়ার মতো যোগ্যতা রাখে, ঠিক আছে। এবং ধাতব ধর্মের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা হচ্ছে গিয়ে খুব সহজেই ইলেকট্রন ত্যাগ করতে পারে, বা ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা আছে, এবং ইলেকট্রন ত্যাগ করে তারা ধনাত্মক আয়নে আয়নিত হতে পারে, ঠিক আছে। ধনাত্মক আয়নে আয়নিত হয়, এটা হচ্ছে কিন্তু তাদের একটি বৈশিষ্ট্য। তো এই পর্যায় সারণীর আপনি যদি দেখেন যে বাম থেকে ডান দিকে গেলে কিন্তু তাদের ধাতব ধর্ম হ্রাস পায়। অর্থাৎ বাম থেকে আমরা যদি পড়ি এইভাবে, এটা হচ্ছে আমাদের ডান, ইধার বাম। তো এই দিক থেকে কিন্তু এদিকে গেলে পর্যায়ক্রমে মৌলসমূহের কিন্তু ধাতব ধর্ম হ্রাস পাবে, অর্থাৎ ধাতব ধর্ম হ্রাস পাবে এবং অধাতব ধর্ম বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো এখান থেকে আমাদের যা প্রশ্ন আসতে পারে, ধাতব অধাতবের মধ্যে পার্থক্য, সেটা আসতে পারে, এবং এমসিকিউ আসতে পারে। তো দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমাদের অধাতব ধর্ম, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো ধাতব ধর্ম বুঝতে পারলে আপনি অধাতব ধর্ম এমনিতেই বুঝে যাবেন, কারণ ধাতব ধর্মটা হচ্ছে অধাতব ধর্মের বিপরীতটা। তো অধাতব ধর্ম কি? অধাতব ধর্মের মধ্যে আমরা জানি যে অধাতব যে মৌলগুলো আছে সেগুলো মূলত চকচক করে না, বিদ্যুৎ পরিবহন করে না, আঘাত করলে ধাতুর মতো শব্দ সৃষ্টি করতে পারে না, হ্যাঁ, এগুলো হচ্ছে অধাতব ধর্মের বৈশিষ্ট্য। এবং অধাতব ধর্মের আরেকটি বিষয় হচ্ছে তারা কিন্তু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, ঠিক আছে। তারা ঋণাত্মক আয়নে পরিণত হতে পারে, অর্থাৎ তাদের মধ্যে ইলেকট্রনের গ্রহণের প্রবণতাটা কিন্তু আছে। অর্থাৎ
ধাতু সমূহ, ধাতব থেকে আমরা ধাতু বলতে পারি, ধাতু সমূহ ইলেকট্রন ত্যাগ করে, ঠিক আছে, আর অধাতু সমূহ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। এগুলো কিন্তু আমরা মনে রাখবো। তো যেহেতু আমরা জানলাম যে পর্যায় সারণী বাম থেকে ডানে, বাম থেকে আপনি যদি এভাবে বাম থেকে ডানে যাবেন, ধাতব ধর্ম হ্রাস পাবে, ঠিক আছে। তাহলে ধাতব ধর্ম হ্রাস পাওয়া মানেই হচ্ছে অধাতব ধর্মটা বৃদ্ধি পাওয়া, ঠিক আছে, খুবই ইজি। অর্থাৎ অধাতব ধর্ম হচ্ছে বাম থেকে, পর্যায় সারণী বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়, এদিক থেকে আমরা এদিকে গেলে সেখানে ধাতব ধর্ম হ্রাস পাবে আর অধাতব ধর্ম বৃদ্ধি পাবে, ঠিক আছে। এতটুকুই হচ্ছে আমাদের পড়ালেখা। আমরা ধাতব অধাতব থেকে এটাই আমরা জানতে পারি। এবার আমরা যেটা সবচেয়ে খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের এইভাবে পর্যায় সারণীর কিছু কিছু মৌল তুলে দেবে এবং বলবে যে তাদের মধ্যে পারমাণবিক আকারের কি পার্থক্য থাকতে পারে, পারমাণবিক যে ব্যাসার্ধ সেটার কি পার্থক্য থাকতে পারে, ঠিক আছে। এগুলো সম্পর্কে কিন্তু খুব সুন্দরভাবে পরীক্ষার যে সৃজনশীল প্রশ্নগুলো আসে, আপনারা সেটা দেখবেন। তো আমরা শুধু এখন জানার চেষ্টা করি যে আকার এবং ব্যাসার্ধ সম্পর্কে, পারমাণবিক আকার অথবা ব্যাসার্ধ। তো আমাদের বইয়ে কিন্তু খুব সুন্দরভাবে এভাবে কিন্তু চিত্র দেওয়া আছে, ঠিক আছে, আপনারা দেখবেন। হ্যাঁ, যদিও বা আমি ভালো চিত্র আঁকাতে পারি না, এভাবে কিন্তু খুব সুন্দরভাবে চিত্র দেওয়া আছে। এখানে বলা হয়েছে যে বাম থেকে, অর্থাৎ বাম থেকে আপনি এদিক থেকে যখন, মানে বাম থেকে যখন আপনি ডানে যাবেন, তাহলে পারমাণবিক আকার হ্রাস পাবে, অর্থাৎ পর্যায়ক্রমে পারমাণবিক আকার এভাবে এভাবে হ্রাস পাবে। এবং আপনি যদি উপর থেকে নিচে যান তাহলে কিন্তু পারমাণবিক আকার বৃদ্ধি পাবে, ঠিক আছে, এদিক দিয়ে বাড়বে এবং এদিক দিয়ে হ্রাস পাবে। তার কারণ কি বইয়ে খুব সুন্দরভাবে বলা হয়েছে, আমরা একটু বোঝার চেষ্টা করি। তো বলা হয়েছে যে বাম থেকে যখন ডান দিকে যায় তাহলে তার পারমাণবিক আকার হ্রাস পায়। তো এটার কারণ হচ্ছে ওই যে আমরা পর্যায় সারণীতে গ্রুপ এবং পর্যায় নির্ণয় সম্পর্কে যে কিছু পড়ালেখা করেছিলাম, সেইখান থেকে এই জিনিসটা আমরা বুঝতে পারবো। পর্যায় সারণীর যে বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়, তার কারণ হচ্ছে পর্যায় সারণীর এই যে 1 থেকে 7 পর্যন্ত যে আমাদের পর্যায় আছে, এই দিকের যে মৌলগুলো আছে, এই দিকে যতগুলো মৌল থাকবে সেগুলা সবগুলোই হচ্ছে পর্যায় 2। আবার এই যে পর্যায় 4-এর এই বক্সে যতগুলো মৌল থাকবে সেগুলো হচ্ছে কিন্তু কি পর্যায় 4 দাঁড়ি মৌল। অর্থাৎ পর্যায় 4 মানে হচ্ছে এই দিকের মৌলের সবগুলো মৌলের মধ্যে 4টি শক্তি স্তর আছে। পর্যায় 5-এ থাকা মৌলগুলোর মধ্যে 5টি শক্তি স্তর আছে। পর্যায় 3-এ থাকা মৌলগুলোর মধ্যে 3টি শক্তি স্তর। পর্যায় 2-এ থাকা মৌলগুলোর মধ্যে 2টি শক্তি স্তর, ঠিক আছে। আর পর্যায়ে 1-এ থাকা মৌলগুলো হচ্ছে 1টি শক্তি স্তর। তাহলে এখন প্রশ্ন হলো তাদের মধ্যে কিন্তু শক্তি স্তর সেম থাকে, ঠিক আছে, শক্তি স্তর কিন্তু সেম থাকে, কিন্তু তাদের মধ্যে শক্তি স্তর সেম থাকলেও তাদের মধ্যে কিন্তু কি হয়, ইলেকট্রন সংখ্যাগুলোর ঘনত্বটা বেশি হয়। কিভাবে আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন আমরা উদাহরণ হিসাবে আমরা পর্যায় 3-এর কিছু মৌল নেওয়ার চেষ্টা করি। পর্যায় 3-এর কিছু মৌল, পর্যায় 3-এর মধ্যে ধরুন আমরা প্রথমে নেই সোডিয়াম, তারপরে নেই আমরা ম্যাগনেসিয়াম, তারপরে নেই আমরা অ্যালুমিনিয়াম। তো এই যে নিলাম এই মৌলগুলা যদি আমরা একটু ইলেকট্রন বিন্যাস করে দেখি, একটু দেখার চেষ্টা করি। সোডিয়ামের যখন আমরা প্রথম করি ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 and 3s1, ঠিক আছে। আবার এদিকে একটু চেষ্টা করি ম্যাগনেসিয়াম হচ্ছে 12, ম্যাগনেসিয়াম যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2, ঠিক আছে। তাহলে আবার অ্যালুমিনিয়ামের যদি করি, অ্যালুমিনিয়াম হচ্ছে থেকে 13, 1s2 2s2 2p6 3s2 3p 3p হচ্ছে গিয়ে 1, ঠিক আছে। অর্থাৎ এই যে আমরা সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম যে নিলাম, একটু খেয়াল করে দেখুন তো তাদের মধ্যে কিন্তু শক্তিস্তর সেম, শক্তিস্তর হচ্ছে 3, পর্যায় 3 থাকার কারণে হ্যাঁ তাদের মধ্যে এই যে প্রধান যে কোয়ান্টাম সংখ্যা বা প্রধান যে কক্ষপথের সংখ্যাটা সেটা কিন্তু তাদের পর্যায় সংখ্যা। তাহলে এই পর্যায় প্রত্যেকটার কিন্তু 3, অর্থাৎ তাদের মধ্যে বৈশিষ্ট্য হলো তারা পর্যায় 3 ভুক্ত মৌল। কিন্তু তাদের মধ্যে কিন্তু এই পর্যায়ে 3 থাকলেও এইটার মধ্যে কিন্তু পর্যায় 3 বা 3 নম্বর কক্ষপথে একটি ইলেকট্রন, এটাতে 2টি, এটাতে 3টি। তো এতে করে কি হয়, তাদের পর্যায় সংখ্যা কিন্তু সেম, বা তাদের যে পর্যায় সংখ্যা সেম থাকার কারণে কক্ষপথ কিন্তু সেম থাকে, কক্ষপথ সংখ্যা কিন্তু পরিবর্তিত হয় না।
কিন্তু ইলেকট্রনের ঘনত্ব কিন্তু বৃদ্ধি পায়। ঠিক আছে, পর্যায়ক্রমে এইভাবে এই যে অ্যালুমিনিয়ামের পরে আপনি যদি সিলিকন নেন, তারপরে যদি আপনি ফসফরাস নেন, এইভাবে কিন্তু তাদেরও কিন্তু এইভাবে তৃতীয় কক্ষপথ ইলেকট্রন গুলো থাকবে। তো এইভাবে কিন্তু ইলেকট্রন গুলো বৃদ্ধি বৃদ্ধি পেতে পেতে থাকবে, কিন্তু কক্ষপথ 3ই থাকবে, কক্ষপথ কিন্তু অন্যটা নয় বা 4 কক্ষপথ হবে না, কারণ 3 কক্ষপথের মৌল 3ই থাকবে। তো এতে করে কি হয়, তাদের যে কক্ষপথ গুলোর সেম থাকে কিন্তু ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকে। আর ইলেকট্রন ঘনত্ব বেশি থাকার কারণে আমরা জানি যে ইলেকট্রন যতগুলো থাকে প্রোটনও ততগুলো থাকে। তো কেন্দ্রে প্রোটন কি করে, নিউক্লিয়াসের কেন্দ্রে থাকা যে প্রোটন আছে সেই অধিক প্রোটন সংখ্যাগুলো কি করে তার বিপরীত ধর্মী যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রন গুলোকে আকর্ষণ করে। আর এই ইলেকট্রন গুলোকে আকর্ষণ করার কারণে তার পারমাণবিক আকারটা ছোট হয়ে যায়। ঠিক আছে, কারণ বিপরীত ধর্মী পরস্পরকে তো অবশ্যই আকর্ষণ করবে, স্বাভাবিক ব্যাপার। প্রোটন কি করে ইলেকট্রনকে আকর্ষণ করে, অধিক সংখ্যক প্রোটন থাকার কারণে নিউক্লিয়াসের কেন্দ্রের দিকে ইলেকট্রনকে আনার চেষ্টা করে। আর এটার কারণেই কিন্তু মূলত এই যে তাদের পারমাণবিক আকার বা ব্যাসার্ধ সেটা কিন্তু কমে যায়। ঠিক আছে, তো আমরা আশা করি বুঝতে পারছি এতটুকু। অর্থাৎ আবারও বলি যে একই পর্যায়ভুক্ত মৌলগুলোর মধ্যে পর্যায় সংখ্যা সেম বা তাদের মধ্যে শক্তিস্তর সংখ্যা বাড়ে না বা বৃদ্ধি পায় না, পর্যায় সংখ্যা সেম থাকার কারণে এইভাবে ইলেকট্রনের ঘনত্ব বেশি হয়। আর ইলেকট্রনের ঘনত্ব বেশি হওয়ার কারণে ভিতরে থাকা প্রোটন বা ভিতরে থাকা ধনাত্মক যে নিউক্লিয়াসটা সেটা ঋণাত্মক ইলেকট্রনকে আকর্ষণ করে। আর এই আকর্ষণ করার কারণে নিউক্লিয়াসের দিকে তারা সরে আসে, বিদায় তাদের পারমাণবিক যে আকারটা বা ব্যাসার্ধটা সেটা কিন্তু কমে যায়। বুঝতে পেরেছি আশা করি। এবার আমরা একটু বোঝার চেষ্টা করব উপর থেকে নিচে। তো এই যেখানে লেখা আছে উপর থেকে নিচে গেলে কি হয়, আকার বৃদ্ধি পায়। এবার কিভাবে উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায় সেটা একটু বোঝার চেষ্টা করি। আমাদের বইয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে চিত্র দেওয়া আছে, আপনারা দেখবেন। আমার কাছে চিত্রটা খুব ভালো লেগেছে, এভাবে 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 কিন্তু আছে। তো উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পায়। তো কেন বৃদ্ধি পায় আমরা একটু খেয়াল করি। উপরে যে পর্যায় সারণীর উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পায়, তার কারণ কি, তার কারণ এদিকে কিন্তু গ্রুপ সেম থাকে কিন্তু পর্যায় কিন্তু পরিবর্তিত হয়। পর্যায় কিন্তু পরিবর্তিত হয়। যেমন আপনি যদি লিথিয়াম নেন, লিথিয়াম হচ্ছে পর্যায় সারণীতে গ্রুপ 2 এ আছে, পর্যায় 2 এ আছে। ঠিক আছে, এবং গ্রুপ 1 এ আছে। আবার আপনি যদি ওই গ্রুপ 1 এরই আরেকটি মূল আপনি যদি সোডিয়াম নেন, তারপরে আপনি যদি পটাশিয়াম নেন, তারপরে আপনি যদি এই যে রুবিডিয়াম নেন, এগুলো হচ্ছে সব পর্যায় সারণীতে এই গ্রুপ 1 এর মৌল। তো 1 এর মূল্য নিলে এদিকে দেখা যাচ্ছে তার পর্যায় হচ্ছে 2, এটা হচ্ছে পর্যায় 3, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে পর্যায় 4, এটা হচ্ছে পর্যায় 5। তো একটু আগেই কিন্তু আমরা এই যে পর্যায় সারণীর যে বাম থেকে ডানে গেলে যে তাদের পারমাণবিক আকার যে হ্রাস পায়, সেখান থেকে আমরা জানতে পেরেছি যে পর্যায় যতই থাকুক ততই হচ্ছে তার কি, ততই হচ্ছে তার কক্ষপথ সংখ্যা। তাহলে পর্যায় 2 তার মানে 2টা কক্ষপথ আছে, পর্যায় 3 মানে তার কাছে 3টা কক্ষপথ, পর্যায় 4 মানে তার মধ্যে 4টা কক্ষপথ আছে, পর্যায় 5 মানে তার কাছে 5টা কক্ষপথ আছে। বুঝাতে পেরেছি? তো এতে করে কি হয় একটু খেয়াল করি, তাদের কিন্তু পর্যায় যে কক্ষপথ সংখ্যা সেটা কিন্তু বৃদ্ধি পেতে থাকে। ঠিক আছে, অর্থাৎ 6 নম্বরে 6টা কক্ষপথ, 7 পর্যায়ভুক্ত মৌলগুলোর 7টা কক্ষপথ। তো এতে করে তাদের যে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় কিন্তু। যেমন এখানে লিথিয়াম 3টা, ঠিক আছে, লিথিয়ামের ইলেকট্রন পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, তারপর হচ্ছে সোডিয়াম হচ্ছে 11, পটাশিয়াম 19। ঠিক আছে, এভাবে কিন্তু আছে। এভাবে কিন্তু রুবিডিয়ামের হচ্ছে কত, 37। তো এইভাবে কিন্তু পর্যায়ক্রমে তাদের ইলেকট্রন সংখ্যা বাড়ে, কিন্তু ইলেকট্রন সংখ্যা বাড়ার সাথে সাথে কিন্তু তাদের শক্তিস্তর সংখ্যাও কিন্তু বাড়ে। ঠিক আছে, আর এই শক্তিস্তর সংখ্যা, ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাওয়ার যে ফলাফলটা, হ্যাঁ, সেটা কিন্তু শক্তিস্তর বৃদ্ধি পাওয়ার সাথে সাথে প্রশমিত হয়ে যায়। আর এই কারণেই কিন্তু মূলত তাদের যে পারমাণবিক আকার বৃদ্ধি পায়। ঠিক আছে, কারণ ইলেকট্রন গুলা অন্যান্য শক্তিস্তর খুব সুন্দরভাবে বন্টিত হয়ে থাকে। এজন্য বলা হয়েছে যে পর্যায় সারণীর উপর থেকে নিচে গেলে শক্তিস্তর বৃদ্ধি পাওয়া জনিত কারণে তাদের পারমাণবিক আকারগুলো বৃদ্ধি পেতে থাকে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এতটুকুই কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমাদের বইয়ের মধ্যে বলা আছে। আমাদের যে পাঠ্য বই আছে, পাঠ্য বইয়ে সেটা বলা আছে, আপনারা খুব সুন্দরভাবে পড়বেন। যদি না বুঝে থাকেন আমাদেরকে অবশ্যই বলবেন। আর এই টপিক থেকে কিন্তু অনেকগুলা সৃজনশীল আছে। পর্যায়ভিত্তিক যে ধর্ম, অধাতব ধর্ম, ধাতব ধর্ম,
তারপর হচ্ছে আকার আকৃতি, হ্যাঁ, আয়নীকরণ শক্তি, এই যে আয়নীকরণ শক্তি, তারপর তড়িৎ-ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, আমরা পরবর্তীতে এগুলো অবশ্যই আপনাদেরকে জানাবো। আজকে আমরা এই তিনটি আলোচনা করলাম পর্যায় সারণীর পর্যায়ভিত্তিক ধর্ম থেকে। তো এইখান থেকে কিন্তু মোস্ট কমন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই আকার কিংবা ব্যাসার্ধ, এটা থেকে কিন্তু বেশি পরিমাণে আমাদের সৃজনশীল প্রশ্ন আসে। তো নেক্সটে আমরা অবশ্যই সৃজনশীল প্রশ্ন রাখবো, সেখান থেকে আমরা আরো সুন্দরভাবে বিস্তারিত জানবো, ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করব। আর আজকের লেকচারে আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন কিভাবে আমরা উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায়, ডান থেকে বামে গেলে কিভাবে আকার হ্রাস পায়, সেগুলোর কারণ আমরা বুঝতে পারলাম। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।